ভারতীয় জাতীয় কংগ্রেস নামটা শুনলেই কিন্তু আমাদের মনে স্বাধীনতার সংগ্রামের ছবিটা ভেসে ওঠে, তাই না? কিন্তু এই যে এত বড় একটা সংগঠন, এর জন্মটা হলো কিভাবে? এটা কি আসলেই শুধু কিছু শিক্ষিত এলিট মানুষদের একটা ক্লাব ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? চলুন আজ আমরা ঠিক এই জার্নিটাই দেখব। কংগ্রেসের জন্ম থেকে শুরু করে কিভাবে সেটা একটা বিশাল গণ আন্দোলনে বদলে গেল। আচ্ছা, তো একদম গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মটা কি সত্যি সত্যি ব্রিটিশদের একটা ষড়যন্ত্র ছিল? ভাবছেন এ আবার কেমন কথা? কিন্তু বিশ্বাস করুন, এই প্রশ্নটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও কিন্তু তুমুল বিতর্ক চলে। চলুন এই রহস্যটা একটু খতিয়ে দেখা যাক। তো এই পর্বে আমরা প্রথমে কংগ্রেসের জন্ম নিয়ে যে দুটো মেন থিওরি আছে সেগুলো নিয়ে কথা বলবো। একদিকে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, আর অন্যদিকে মনে হয় যেন এটা ছিল ভারতীয় লিডারদের একটা মাস্টার স্ট্রোক। তাহলে আসল সত্যিটা কি? প্রথম থিওরিটার নাম হল সেফটি ভ্যালভ থিওরি। ব্যাপারটা বুঝতে হলে একটা প্রেসার কুকারের কথা ভাবুন। যখন ভেতরে প্রচুর চাপ তৈরি হয় তখন কি হয়? সেফটি ভালভ দিয়ে আস্তে করে বাষ্পটা বেরিয়ে যায়, তাই না? আর তাতে কুকারটা ফেটে যায় না। এই থিওরিটা বলছে ব্রিটিশরাও ঠিক এটাই করতে চেয়েছিল। ওদের ভয় ছিল যে 1857 মতো আরেকটা বিশাল বিদ্রোহ না আবার হয়ে যায়। তাই তারা কংগ্রেসকে একটা সেফটি ভ্যালভ হিসেবে তৈরি করল, যাতে ভারতীয়দের মনে জমে থাকা সব রাগ ক্ষোভ একটা কন্ট্রোলড উপায়ে বেরিয়ে যেতে পারে। এবার দেখুন, দুটো থিওরিকে পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। সেফটি ভ্যালভ থিওরি কি বলছে? যে কংগ্রেস ছিল আসলে ভাইসরয় লর্ড ডাফরিনের প্ল্যান। কিন্তু ঠিক তার উল্টো থিওরিটাও আছে, যেটাকে বলা হয় লাইটিং কন্ডাক্টর থিওরি। এটা বলছে আরে না, বরং ভারতীয় নেতারাই চালাকি করে ব্রিটিশ অফিসার এও হিউমকে একটা ঢাল বা লাইটিং কন্ডাক্টর হিসাবে সামনে রেখেছিলেন। কেন? যাতে ব্রিটিশ সরকারের রোষের মুখে সংগঠনটা শুরুতেই ভেঙে না পড়ে। তার মানে আসল প্রশ্নটা হলো, কে কাকে ব্যবহার করছিল? ব্রিটিশরা ভারতীয়দের, নাকি ভারতীয়রা ব্রিটিশদের? তাহলে এই পুরো বিতর্কের পেছনে মূল খেলোয়াড় কারা ছিলেন? একদিকে ছিলেন প্রতিষ্ঠাতা অ্যালেন অক্টেভিয়ান হিউম, আর সেই সময়ের ভাইসরয় লর্ড ডাফরিন। আর এই যে সেফটি ভ্যালভ থিওরি, এটার কথা জোরালোভাবে বলেছিলেন লালা লাজপত রায় তার বিখ্যাত বই ইয়াং ইন্ডিয়াতে। অন্যদিকে লাইটিং কন্ডাক্টরের পক্ষে সওয়াল করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলের মতো নেতারা। মানে দুপক্ষেই হেভিওয়েট নাম। আচ্ছা, এই বিতর্ক তো চলতেই থাকবে। চলুন আমরা বরং কংগ্রেসের একেবারে শুরুর দিনগুলোতে ফিরে যাই। প্রথম দিকে কিন্তু কংগ্রেস বেশ ধীরে সুস্থে খুব সাবধানে পা ফেলছিল। ওদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন করে, মানে যাকে বলে প্রেয়ার পেটিশন করে, কিছু সাংবিধানিক সংস্কার আদায় করা। কংগ্রেস যে শুরু থেকেই একটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন হতে চেয়েছিল, তার প্রমাণ কিন্তু প্রথম 4টা অধিবেশনেই পাওয়া যায়। দেখুন একবার, প্রথমটা বম্বেতে, পরেরটা কলকাতায়, তারপর মাদ্রাস, আর তারপর এলাহাবাদ। মানে দেশের 4 প্রান্তে। শুধু তাই নয়, তারা প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমেও একটা ঐক্যের মেসেজ দিতে চেয়েছিল। যেমন ধরুন, বদরুদ্দিন তৈয়বজি হলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, আবার জর্জিউল ছিলেন প্রথম অভারতীয় প্রেসিডেন্ট। দারুণ ব্যাপার, তাই না? একটা কথা প্রায়ই শোনা যায় যে কংগ্রেস নাকি শুরু থেকেই একটা হিন্দু প্রধান সংগঠন ছিল। কিন্তু এই ডেটাটা একবার দেখুন তো। 1885 সালে প্রথম সেশনে মুসলিম প্রতিনিধি ছিলেন মাত্র 2 জন। আর ঠিক 2 বছর পর 1887 মাদ্রাস সেশনে সেই সংখ্যাটা বেড়ে কোথায় গিয়ে দাঁড়ালো? 173। মানে একটা বিশাল লাফ। এটা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কংগ্রেস শুরু থেকেই চেষ্টা করেছিল সবাইকে সঙ্গে নিয়ে চলার। তো বোঝাই যাচ্ছে, কংগ্রেসের একদম শুরুর দিকের দাবিগুলো কিন্তু বেশ নরমপন্থী ছিল। মানে খুব বেশি আগ্রাসী কিছু নয়। যেমন ধরুন, ওরা বলছিল মিলিটারি খরচ কমাতে হবে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষাটা ভারতেই নিতে হবে, আর পরীক্ষার বয়সসীমাটা 19 থেকে বাড়াতে হবে। এর সাথে সাথে স্থানীয় সমস্যাগুলো দেখার জন্য প্রভিন্সিয়াল কমিটি তৈরির কথাও বলেছিল। কিন্তু এই যে আবেদন নিবেদনের রাজনীতি, এটা কিন্তু বেশি দিন টিকল না। কংগ্রেসের ভেতরেই একটা নতুন গ্রুপ তৈরি হলো, যারা মনে করত শুধু চিঠি লেখে বা আবেদন করে স্বাধীনতা আসবে না। এদেরকেই আমরা চিনি চরমপন্থী বা এক্সট্রিমিস্ট হিসেবে। তো এই নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিরোধটা এমন পর্যায়ে পৌঁছালো যে শেষ পর্যন্ত 1907 সালের সুরাট অধিবেশনে কংগ্রেসে ভাঙন ধরল, দলটা দুভাগ হয়ে গেল। আর ঠিক এরপরেই ভারতের রাজনীতির মঞ্চে এক নতুন ঝড়ের আগমন হয়।
মহাত্মা গান্ধীর প্রবেশ কংগ্রেসের চরিত্রটাই যেন আমূল বদলে দিল। ওই আবেদন নিবেদনের চ্যাপ্টার ক্লোজ, কংগ্রেস এবার সরাসরি গণসংগ্রামের রাস্তায় নেমে পড়ল। এই উক্তিটা একবার দেখুন, যদি কংগ্রেস রাজি না হয় তবে আমি ভারতের ধুলো দিয়ে কংগ্রেসের চেয়েও বড় আন্দোলন তৈরি করব। ভাবা যায়? গান্ধীজির এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে ছিল আর কংগ্রেসের ওপর তার প্রভাবটা ঠিক কতটা ছিল। তিনি আসলে শুধু একজন লিডার ছিলেন না, তিনি নিজেই একটা ইনস্টিটিউশন হয়ে উঠেছিলেন। ঐতিহাসিকরা গান্ধীজির এই যে প্রশ্নাতীত ক্ষমতা, এটাকে একটা বিশেষ নামে ডাকেন, গান্ধিয়ান হেজেমানি বা গান্ধীজির একছত্র আধিপত্য। এর মানেটা কি? সহজ কথায়, কংগ্রেসে তার নৈতিক আর রাজনৈতিক পাওয়ার এতটাই ছিল যে তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব। এমনকি অন্য বড় বড় নেতারা একমত না হলেও শেষ কথাটাই হতো গান্ধীজির। এর দুটো ক্লাসিক উদাহরণ দেওয়া যাক। প্রথমটা ১৯২২ সাল। চৌরি চৌরায়ের ওই হিংসার ঘটনার পর গান্ধীজি একাই পুরো দেশের অসহযোগ আন্দোলনটা তুলে নিলেন। মতিলাল নেহরুর মতো বড় নেতারা পর্যন্ত এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আর দ্বিতীয়টা আরও নাটকীয়, ১৯৩৯ সালের ত্রিপুরী সংকট। সুভাষচন্দ্র বসু গান্ধীজির পছন্দের প্রার্থীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আর গান্ধীজি কি করলেন? তিনি ঘোষণা করলেন এটা তার ব্যক্তিগত হার। ব্যাস, দলের ভেতরেই একটা অসহযোগিতা শুরু হয়ে গেল, যার চাপে শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বসুকেই পদত্যাগ করতে হল। তাহলে সব মিলিয়ে কংগ্রেসের এই পুরো জার্নিটাকে কিভাবে দেখব আমরা? এর রূপান্তরটা কিন্তু এক কথায় অসাধারণ। চলুন এবার পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ করা যাক। এখানে একটা বেশ অবাক করার মতো তথ্য আছে। গান্ধীজি, যার হাতে ছিল এত ক্ষমতা, তিনি কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন জীবনে মাত্র একবার, ১৯২৪ সালের বেলগাঁও অধিবেশনে। এটা থেকে কি বোঝা যায়? এটাই যে তার ক্ষমতাটা কোনো চেয়ার বা পদের ওপর নির্ভর করত না। তার আসল শক্তি ছিল সাধারণ মানুষের ভালোবাসা আর তার নিজের নৈতিক জোর। তাহলে কংগ্রেসের পুরো গল্পটা আসলে কি? এটা হলো একটা ছোট এলিটদের আবেদন নিবেদন করা সংগঠন থেকে কোটি কোটি মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষাকে নিয়ে চলা একটা বিশাল গণ আন্দোলনে রূপান্তরিত হওয়ার গল্প। সেটা ব্রিটিশদের বানানো সেফটি ভালভ হিসেবে শুরু হোক বা ভারতীয়দের লাইটিং কন্ডাক্টর হিসেবে, শেষ পর্যন্ত কংগ্রেসই হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতার লড়াইয়ের মূল ইঞ্জিন। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। একটা ছোট্ট আবেদনকারী দল থেকে একটা দেশের গণ আন্দোলনের নেতা হয়ে ওঠা, এই যে রূপান্তর, এটাই কি কংগ্রেসের সবচেয়ে বড় সাফল্য ছিল? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের ইতিহাসেরই পাতায়। ব্যাপারটা ভাবার মতো, তাই না?